কেমন আছো সবাই? আজকে আমরা তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া পড়ব। তো তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে কি কি আছে সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য কি, তড়িৎ অবিশ্লেষ্যই বা কাদের বলে, তড়িৎ বিশ্লেষণ কিভাবে করা হয় এবং এই তড়িৎ বিশ্লেষণের কি কি ব্যবহারিক প্রয়োগ আছে, এগুলো আমরা খুব শর্টে একটু দেখে নেব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো যে সমস্ত পদার্থগুলো জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এবং এই তড়িৎ পরিবহনের ফলে এদের কি হয়, একটা রাসায়নিক পরিবর্তন ঘটে। তো এই ধরনের পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেরকম সালফিউরিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড, বিভিন্ন ধরনের ক্ষার এবং বিভিন্ন ধরনের লবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। তাহলে যে সমস্ত পদার্থগুলো তড়িৎ পরিবহন করতে পারে না এবং তারা তড়িৎ পরিবহন করে বিয়োজিতও হয় না, সেই সমস্ত পদার্থগুলোকে বলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেরকম ধরো চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, এদের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করানো যায় না। ঠিক আছে, এবার আসছে তাহলে আগে যে আমরা পড়েছিলাম ধাতব পরিবাহী, তাহলে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য এই দুটো জিনিসের কি তফাৎ সেটা আমরা দেখব কিছুক্ষণ পরে। তার আগে একটু বলে দিই যে দেখো, ধাতব পরিবাহী যখন তড়িৎ পরিবহন করছিল, ধাতব পরিবাহী মানে যে কারেন্টের তারগুলো দিয়ে আমাদের ঘরে কারেন্ট আসে, সেগুলো এক ধরনের ধাতব পরিবাহী। তো ধাতব পরিবাহীর মধ্যে কারেন্টটা পরিবহন কে করে, সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। আগে বলেছি তড়িৎ চ্যাপ্টার পড়ানোর সময় মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে তাহলে সেখানেও কি মুক্ত ইলেকট্রন থাকে না? সেখানে মুক্ত ইলেকট্রন থাকে না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে কি করা হয়, সবসময় জলে দ্রবীভূত করা হয় কিংবা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে। আর যখনই এরা জলে দ্রবীভূত বা গলিত হয় তখন এদের মধ্যে আয়ন তৈরি হয়, পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন। এই আয়নগুলোই হচ্ছে তড়িৎ পরিবহনের জন্য দায়ী। তড়িৎ বিশ্লেষ্য দুই রকমের হয়, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো জলীয় দ্রবণে অনেক বেশি পরিমাণে আয়ন তৈরি করে, অনেক বেশি পরিমাণে বিয়োজিত হয়, তাদের বলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে খুব কম মাত্রায় বিয়োজিত হয় এবং খুব অল্প সংখ্যক আয়ন তৈরি করে, তাদের বলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেরকম মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো ধাতব পরিবাহীগুলোর মধ্যে কি থাকে, ধাতব পরিবাহীগুলো বললাম যে এরা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। আর তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কি থাকে, আয়ন থাকে, যে আয়নগুলোর মাধ্যমে এরা তড়িৎ পরিবহন করে। আরেকটা বিষয় হলো যে ধাতব পরিবাহী মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন কিন্তু এর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। আর তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কি হয়, যখনই এর মধ্য দিয়ে কারেন্ট যায় তখন এর মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ওহমের সূত্র যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম যে যখন উষ্ণতা বাড়ে তখন কি হয়, পরিবাহীর রোধ বাড়তে থাকে। তাহলে পরিবাহীর রোধ যদি পরিবাহীর রোধ যদি বাড়তে থাকে তাহলে পরিবাহিতা কি হয়, কমতে থাকবে। পরিবাহিতা আর রোধ হচ্ছে ব্যস্তানুপাতিক। কিন্তু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে উল্টোটা হয়, এর যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে কিন্তু তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বাড়ে। ক্যাটায়ন আর অ্যানায়নগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎকে পরিবহন করে, তাই তো। তো ক্যাটায়ন মানে হলো পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন হচ্ছে অ্যানায়ন। তো কেন এর নাম ক্যাটায়ন আর অ্যানায়ন সেটা বলছি। এটা একটা ভোল্টামিটার যন্ত্র, ভোল্ট মিটার নয় কিন্তু ভোল্টামিটার। এই যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়। তো এই যন্ত্রের দুটো ধাতব দণ্ড থাকে, যে ধাতব দণ্ড দুটো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে। তো যে দণ্ডটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেইটাকে আমরা বলি ক্যাথোড, আর যে দণ্ডটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে সেইটাকে আমরা বলি কি, অ্যানোড। ঠিক আছে, এইবার দেখো, এই যে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে এই পাতটা যুক্ত আছে অর্থাৎ কিনা ক্যাথোড, ক্যাথোডের দিকে কোন ধরনের আয়ন যাবে, ক্যাথোডের দিকে অবশ্যই পজিটিভ আয়নগুলো যাবে। তো যেহেতু পজিটিভ আয়নগুলো ক্যাথোডে যায় সেজন্য পজিটিভ আয়নগুলোকে বলা হয় ক্যাটায়ন। নেগেটিভ আয়নগুলো কোথায় যাবে, অ্যানোডে যাবে, সেই জন্য নেগেটিভ আয়নগুলোকে বলা হয় অ্যানায়ন। তাহলে বুঝতে পেরেছো কেন ক্যাটায়ন আর অ্যানায়ন নাম দেওয়া হয়েছে। তাহলে ক্যাটায়ন যাচ্ছে ক্যাথোডে, অ্যানায়ন যাচ্ছে অ্যানোডে। একটা উদাহরণ দেখে নেব সোডিয়াম ক্লোরাইডের। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি দেখা যাবে যে ক্যাথোডে তৈরি হচ্ছে
যে আয়নটা সেটা হচ্ছে ক্যাটায়ন অর্থাৎ সোডিয়াম প্লাস আয়ন, আর অ্যানোডে তৈরি হচ্ছে অ্যানায়ন, সেটা হচ্ছে ক্লোরিন মাইনাস আয়ন। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে দেখো, ক্যাথোডে আছে পজিটিভ আয়ন, সেটা একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম পরমাণু হবে এবং সেখান থেকে সোডিয়ামের ধাতু তৈরি হবে। আর হচ্ছে অ্যানোডে কি হচ্ছে, ক্লোরিন মাইনাস আয়ন আছে, ক্লোরিন মাইনাস আয়ন অর্থাৎ এখানে একটা ইলেকট্রন বেশি আছে, তাই তো? নেগেটিভ আয়নে কি হয়, ইলেকট্রন বেশি থাকে। তাহলে এ যখন অ্যানোডে যাবে তখন কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা ক্লোরিন পরমাণু তৈরি করবে, সেখান থেকে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয় আর অ্যানোডে কি তৈরি হয়, ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে জল কিন্তু তড়িতের পরিবাহী নয়। তো তাহলে এখানে কি করে তড়িৎ পরিবহন করছে জল, তাই তো? তো সেটা হলো বিশুদ্ধ জলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ বিশুদ্ধ জল হচ্ছে তড়িতের কুপরিবাহী। তো কোন জল তড়িতের সুপরিবাহী, সেটা হচ্ছে জলে যদি কিছুটা অ্যাসিড মিশিয়ে দেওয়া হয় কিংবা জলে যদি অশুদ্ধি মিশে থাকে যাতে জলে বিভিন্ন ধরনের আয়ন উপস্থিত থাকতে পারে, তাহলে সেই জল হচ্ছে তড়িতের পরিবাহী হয়ে যায়। তাহলে আমরা যখন জলের তড়িৎ বিশ্লেষণ করব তখন কি করব, জলের সঙ্গে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দেব। তো সেই সালফিউরিক অ্যাসিড মেশানোর ফলে জলের তড়িৎ বিশ্লেষণ হবে এবং জলের তড়িৎ বিশ্লেষণ হলে তাহলে ক্যাথোডে কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর অ্যানোডে তৈরি হবে অক্সিজেন গ্যাস। এটাও মনে রাখতে হবে তোমাদেরকে যে উৎপন্ন হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের অনুপাত সবসময় 2:1 হয়। তড়িৎ বিশ্লেষণ পড়লাম, এবার দেখে নেব যে তড়িৎ বিশ্লেষণের কোথায় কোথায় প্রয়োগ হয়, তাই তো? তো মেন যেটা প্রয়োগ সেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপনটা কি, মনে করো যে কোনো একটা খুব সক্রিয় ধাতু যদি থাকে, যেরকম লোহা যদি এমনি ফেলে রাখা হয় কি হবে, কিংবা লোহার তৈরি বিভিন্ন জিনিসগুলোর উপরে দেখবে কি হয়, মরচে পড়ে যায়। তো সেই রকম লোহাকে যদি মরচে পড়ার হাত থেকে বাঁচাতে হয়, সেরকম লোহা, তামা ইত্যাদি ধাতুগুলোর উপর নিকেলের প্রলেপ দিতে হয়। তো এই প্রলেপ দেওয়া কোন পদ্ধতিতে করা হয়, সেটা হচ্ছে এই পদ্ধতি, সেটার নাম হলো তড়িৎ লেপন পদ্ধতি। কিংবা বিভিন্ন ধাতু, যেরকম ধরো যে ধাতুগুলো মনে করো পিতলের যে গয়না হয়, সেই গয়নাগুলোর উপরে অনেক সময় কি হয়, সোনার একটা প্রলেপ দেওয়া হয় যাতে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কিংবা ধরো যে কোনো একটা চামচের উপর, পিতলের চামচের উপর দেখবে রূপোর একটা কোটিং করা হয়। তো এই কোটিং করাটাকে সোনার এরকম প্রলেপ দেওয়া কিংবা রূপার প্রলেপ দেওয়া, এই পদ্ধতিটাকে বলা হয় কি, গিল্ডিং। ঠিক আছে, কি বলে, গিল্ডিং বলে। তো এই তড়িৎ লেপনে যে জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে যে যখন তড়িৎ লেপন করা হয়, যে জিনিসটার উপর তড়িৎ লেপন করতে হবে সেই জিনিসটাকে সবসময় কোথায় রাখতে হবে, ক্যাথোডে রাখতে হবে। আর যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুটাকে কোথায় রাখতে হবে, অ্যানোডে রাখতে হবে। অর্থাৎ কি না, মনে করো একটা পিতলের গয়নার উপর সোনার প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে পিতলের গয়নাটাকে কোথায় রাখতে হবে, ক্যাথোডে রাখতে হবে। আর যে সোনার পাতটা সেটা কোথায় রাখতে হবে, অ্যানোডে রাখতে হবে। আরেকটা বিষয় হলো, এই যে যখন তড়িৎ লেপন করা হচ্ছে তখন এখানে তরল হিসাবে কোনটা ব্যবহার করা হবে, যেমন যদি সোনার তড়িৎ লেপন করা হয় তাহলে সোনারই একটা তড়িৎ বিশ্লেষ্যকে এখানে এই তড়িৎ বিশ্লেষক তরল হিসাবে ব্যবহার করতে হবে। তো কি কি তরল কোন কোন ক্ষেত্রে নিতে হবে সেটার একটা চার্ট তোমরা দেখে নাও। তামাকে হচ্ছে অ্যানোডে ব্যবহার করতে হবে, আর মনে করো লোহার জিনিসের উপর তামার প্রলেপ দেবে, তাহলে লোহাটাকে কোথায় ব্যবহার করতে হবে, ক্যাথোডে ব্যবহার করতে হবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে যেহেতু তামার প্রলেপ দিচ্ছ, সেজন্য একটা কপার সালফেটের জলীয় দ্রবণ নিচ্ছি। যেরকম যদি সোনার প্রলেপ দিতে চাও তাহলে সোনাকে কোথায় ব্যবহার করতে হবে, মনে করো রূপোর কোনো গয়নার উপর সোনার প্রলেপ দিচ্ছ, তাহলে রূপোর গয়নাটাকে ক্যাথোডে ব্যবহার করতে হবে। এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করতে হবে, পটাশিয়াম অরোসায়ানাইড। সেরকম রূপার ক্ষেত্রে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ইত্যাদি তড়িৎ বিশ্লেষ্যগুলো ব্যবহার করবে। এর মধ্যে কিছু কিছু জিনিস, যেমন কপারের ক্ষেত্রে, সোনার ক্ষেত্রে এবং রূপোর ক্ষেত্রে এই যে তড়িৎ বিশ্লেষ্যগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো যখন আমরা আকরিক থেকে ধাতুটাকে বের করে আনি অর্থাৎ নিষ্কাশন করা হয়, তখন যে পদ্ধতির সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তো যেরকম মনে করো অ্যালুমিনিয়ামের একটা আকরিক হলো অ্যালুমিনা, তো অ্যালুমিনা থেকে যখন অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় তখন এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্য নেওয়া হয়।
এছাড়াও কোনো একটা ধাতুর বিশোধনে, যেমন মনে করো তামার মধ্যে অশুদ্ধি মিশে আছে, তামা ধাতুটাকে কি করবে, সেখান থেকে বিশুদ্ধ ধাতু চাই তোমার, তখন কি করতে হবে, যে অশুদ্ধ তামার ধাতুটা আছে সেইটাকে ক্যাথোডে নিতে হবে, আর অ্যানোডে আর একটা বিশুদ্ধ তামার পাতকে নিতে হবে, আর ওই অশুদ্ধ তামার পাতের চারপাশে একটা মসলিনের পর্দা লাগিয়ে দিতে হবে। তড়িৎ বিশ্লেষণ শুরু হলে কি হবে, ওই যে অশুদ্ধ তামার পাতে যে অশুদ্ধিগুলো আছে সেগুলো ঝরে পড়ে যাবে এবং মসলিনের কাপড়ের মধ্যে জমা হবে। তো ওই যে অশুদ্ধিগুলো জমে আছে সেইগুলোর নাম হচ্ছে অ্যানোড মাড। তো মাড মানে ভেবো না যে এর মধ্যে এটা শুধুই কাদা, এর মধ্যে কিছু নেই, এর মধ্যে কিন্তু অনেক দামি ধাতু থাকতে পারে, যেরকম মাঝে মাঝে সোনা, রূপা কিংবা প্ল্যাটিনামের মতো দামি ধাতু এই অ্যানোড মাডের মধ্যে থেকে যায়। কিছু প্রশ্ন উত্তর দেখে নিই। তো এর মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটা, সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটের মধ্যে কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অ্যাসিটিক অ্যাসিড উত্তর। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, তো যখন তড়িৎ বিশ্লেষণ হচ্ছে কোন শক্তির ব্যবহার হচ্ছে, সেখানে কারেন্ট পাঠাতে হচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তির ব্যবহার হচ্ছে। তো তড়িৎ শক্তি কি করছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভেঙে দিচ্ছে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি তড়িৎ শক্তি কি হচ্ছে, রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে, তাই তো। এই অধ্যায়ের একদম শেষ পর্যায়ে আমরা, তো চলো দেখে নিই কি কি পড়লাম হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন কি, আর তড়িৎ বিশ্লেষ্য দুরকম হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কি যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়, ভোল্টামিটার যন্ত্র, আর হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণে কি কি প্রয়োগ আছে, তড়িৎ লেপন, ধাতু নিষ্কাশন এবং ধাতুর বিশোধন, তাই তো। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলিনি, যেটা তোমাদেরকে ভাবার জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে যে যখন জলের তড়িৎ বিশ্লেষণ করা হয়, ক্যাথোডে আমরা জানি যে হাইড্রোজেন যাচ্ছে, H+ আয়নটা কোথায় যাচ্ছে, ক্যাথোডে যাচ্ছে। তাহলে H+ আয়ন যখন ক্যাথোডে যাচ্ছে সেখানে কি করছে, সেই ইলেকট্রন গ্রহণ করছে না বর্জন করছে, H+ আয়ন মানে হচ্ছে তাতে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে হাইড্রোজেন প্লাস আয়নটা কি করবে, ক্যাথোড থেকে একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে H পরমাণু তৈরি করবে। তো এই ঘটনাটা জারণ নাকি বিজারণ, মানে ইলেকট্রন এই যে গ্রহণ করার ঘটনাটা জারণ নাকি বিজারণ, অর্থাৎ ক্যাথোডে জারণ হয় নাকি বিজারণ হয়। আজকে এই পর্যন্তই, টাটা।